প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের লীলানিকেতন বোধহয় এই জায়গাটিকেই বলা যেতে পারে। এবার তোমাদের মনে হতে পারে যে রমিতা ঠিক কী করছে বোঝা যাচ্ছে না। একবার খান্নাহাট, মঙ্গলাহাট জামা কাপড়ের অসাধারণ কালেকশন, একবার মোবাইল, বাইক, এই সব কিছুর সম্ভার তুলে ধরছে আমাদের সামনে। তো আবার এই এত সুন্দর প্রাকৃতিক শোভা মেলে ধরছে। সব সত্যি কথা বলছি, কিন্তু তার আগে ভিডিওটা না শুরু করে দিই, যে ভিডিওটা দেখতে দেখতে আমি বাকি কথাগুলো বলছি। এখন এসেছি গার্ডেন অফ কেভসে। এখানে আছে মোট 12টা পয়েন্ট। তো 12টা পয়েন্টই প্রচণ্ড ইন্টারেস্টিং আর খুবই সুন্দর সুন্দর পয়েন্টগুলো। এখন এখানে টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে ঢুকবো। অ্যাডাল্ট টিকিট হচ্ছে 100 টাকা করে, আর চিলড্রেনের টিকিট হচ্ছে 50 টাকা করে। এখানে মোট 12টা পয়েন্ট দেখা যাবে। এখানে একটা বোর্ড টাইপের দেয়াই আছে, যে বোর্ডটাতে তোমরা দেখতে পাবে যে এখানে কি কি ভিউজ পাবে আর কি। চলো এবার বলে দিই সত্যি কথাটা, কিন্তু তার আগে বলবো এত বড় একটা ভিডিও দিয়েছি বলে যেন তোমরা রাগ করো না। কেটে কেটে দিতে পারতাম, কিন্তু দুদিন ছুটি পেয়েছি বলে পুরোটা দিয়ে দিলাম একসাথে। আসলে তোমরাও ঠিকই ধরেছো, আমার মধ্যে না যেমন এই সব রেগুলার জিনিসপত্রের খুঁটিনাটি কোথায় পাওয়া যায় সেসব নিয়ে আগ্রহ আছে, ঠিক তেমনই আছে ভীষণ রকমভাবে প্রকৃতির কাছে ছুটে যাওয়ার খিদে। আসলে মধ্যবিত্ত বাঙালি সাধারণ আর 5টা লোকের মতো আমিও চাকরিজীবী। সব সময় তো আর ঘুরতে যাওয়া হয়ে ওঠে না যে একটা ট্রাভেল ব্লগের চ্যানেল খুলবো, ঘুরে বেড়ানো দেখাবো। হয়তো বছরে 1-8বার বা কখনো কখনো 2-3 বছরে একবার হয়তো বেড়াতে যাই। আর এই কদিনে তোমরা হয়ে উঠেছো আমার সব কিছুর সঙ্গী। তাই এই চ্যানেলের নাম রমিতাস লাইফস্টাইল রেখেছি, তোমরা আমার সাথে সব কিছুর সাক্ষী হয়ে থাকবে বলে। তোমাদের আগেই বলেছিলাম আমি এই বেড়াতে যাওয়াটা অনেক দিন আগে পুজোর সময় গেছিলাম, গ্যালারিতে না রেখে দিয়েছিলাম। হাতে 2 দিনের ছুটি পেয়েছি, তাই পুরোটাই এডিট করে আজ তোমাদের সাথে ভাগ করে নিলাম। এটা যে দিতেই হতো। এর মধ্যে রয়েছে আমার পরিবারের সাথে কাটানো অনেক মুহূর্ত, যেইগুলো সারা জীবন রেখে দিতে চাই। চলো অনেক বকবক করে ফেলেছি, এবার আসি এই সুন্দর জায়গাটায়। ভারতের উত্তর পূর্ব অবস্থিত মেঘালয়ের চেরাপুঞ্জিতে এই গার্ডেন অফ কেভস। এখানে পরতে পরতে রয়েছে শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক বিস্ময়। এর চারিদিকের রাস্তা ঠিক যেন গোলক ধাঁধা, মানে পুরোটাই। হেঁটে যাওয়ার সময় চারিদিকে ঝর্ণার আওয়াজ, প্রাকৃতিক ক্ষয় দ্বারা গঠিত গুহা, তাতে সূর্যের রশ্মি পড়ে আলোকিত হয়েছে, এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করেছে। গার্ডেন অফ কেভসের ক্যাসকেড এবং জলপ্রপাতগুলি সমানভাবে চিত্তাকর্ষক। চেরাপুঞ্জির গরম এবং আর্দ্র আবহাওয়া থেকে নিজেদের একটা সতেজ প্রাণ এনে দেয় আশেপাশের এই গাছ, প্রাণীকুল এবং নির্মল এবং শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে অনেক দিনের ক্লান্তিময় বিশ্রামহীন জীবন যেন নতুন করে প্রাণের সঞ্চার ঘটায় গার্ডেন অফ কেভসে। এই দেখো একটা এত সুন্দর সুন্দর জিনিস না, যেখানে যাচ্ছি আমাদের গাড়ির টাইমিং বেঁধে দিয়েছে, গাড়িতে বলেই দিয়েছে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে এই পুরো 12টা পয়েন্ট ঘুরে তোমরা চলে এসো। কিন্তু সত্যি বলতে তাই কি হয়, আমরা বাঙালি, সত্যি বলতে আমরা টাইম ম্যানেজ করতে পারি না। কারণ একটা জায়গার এত সুন্দর সুন্দর জায়গা দাঁড়িয়ে 10-15টা ছবি না তুললে হয় বলো? তার মধ্যে মা আর ছোটোমণি যায়নি, ওরা বাইরে আমাদের জন্য ওয়েট করছে, মা এতটা যেতে পারবে না। তাই আমি ভাই দুজনে, আমি ছবি তুলছি তো ভাই ছবি তুলছে, ছোটো মশাই তো আমাদের দুটিকে নিয়ে একদম অস্থির হয়ে পড়েছে। আচ্ছা, এই গার্ডেন অফ কেভসের মধ্যে অনেক রকম রয়েছে, আমি কিন্তু পরপর বলছি না, আমি আমার জানার মধ্যে থেকে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। দ্য কিংস কেভস, এটি হয়েছে গার্ডেন অফ কেভসের মধ্যে রয়েছে। তোমরা আমার ভিডিওতে কোথাও না কোথাও এগুলো দেখে যাবে। আমি পরপর সুন্দর করে গুছিয়ে সত্যি বলতে জানি না, তাও মনে হলো যতটুকুনি জেনে এসেছি তোমাদের সাথে শেয়ার করি।
এটি এই যে আমি বললাম দ্য কিংস কেভসের কথা, এটি বিছানার মতো বিছানার মতো কাঠামের সাথে নিখুঁতভাবে খোদাই করা গুহা আর কি। নামটি প্রাচীনকালে একজন রাজা বা প্রধানের বিশ্রামের স্থান হিসাবে ইতিহাস থেকে এসেছে। তাছাড়া চুনাপাথর শিলার প্রাকৃতিক ক্ষয় থেকে হাজার হাজার বছর ধরে গঠিত শ্বাসরুদ্ধকর স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগামাইট গুহাটিতে রয়েছে। আর এখানকার চারিদিকে এতটাই জলপ্রপাত, ঝর্ণা এই ধরনের জিনিসপত্র রয়েছে বলে দেখো চারিদিকে জল পড়ছে, তাই প্রত্যেকটা পাথরেই রয়েছে ভীষণভাবে পিছল, ভালো করে না দেখে গেলে। আর সবথেকে বড় কথা এই যে এখানে এখন দেখো ভেতর দিয়ে যখন গুহার মধ্যে দিয়ে যেতে গেলাম তখন লাইট অফ হয়ে গেল, মানে যে কোনো মুহূর্তে মাথায় লাগতে পারে, পিছলে পড়ে যেতে পারো। আর সবকটাই রয়েছে খুবই এবড়ো খেবড়ো রাস্তা, পুরো সাবধানে যেতে হবে। তারপর এখানে বিভিন্ন পাহাড় কেটে সুন্দর পাথর কেটে কেটে সুন্দর করে রাস্তা রয়েছে। প্রত্যেকটা জিনিসে যেন এক অদ্ভুত শান্তি, যেন প্রকৃতি নিজ হাতে সুন্দর করে এই জায়গাটিকে এঁকেছে। দেখেছো কত সরু দুটো পাহাড়, তার মিডিল দিয়ে রাস্তা বেরিয়েছে। এত সুন্দর সুন্দর যেন মনে হয় ওখানে থাকি, দাঁড়িয়ে থাকি, খুব সুন্দরভাবে উপভোগ করি। আর ছোটো মশাইয়ের হয়েছে এক জ্বালা, আমাকে আর ভাইকে নিয়ে, দুজনকে নিয়ে গেছে, দুজনকেই সামলাতে হচ্ছে, দুজনেই তো দাঁড়িয়ে পড়ছি ছবি তোলার জন্য। আর চারিদিকে এত রকম ঝর্ণা, এত রকম কিছু দেখে আর নিজেদেরকে আটকাতে পারছিলাম না, প্রচুর সুন্দর সুন্দর। চলো আর একটা জায়গার কথা বলি, সুমসাইড জলপ্রপাত। একটি অনন্য এবং স্বতন্ত্র প্রাকৃতিক বিস্ময়। জলপ্রপাতটি পাথরে একটি প্রাকৃতিকভাবে খোদাই করা খোলার নিচে ক্যাসকেড একটি অত্যাশ্চর্য দৃশ্য তৈরি করে। সত্যি বলতে গার্ডেন অফ কেভসের কথা বলতে গেলে অনেক কিছুই উঠে আসে। কিংবদন্তিতে আছে যে প্রাচীনকালে একটি গোষ্ঠী প্রধান প্রায়ই জলপ্রপাতে স্নান করতেন এবং অনন্য কাঠামো মতো এতে রেইন ব্রিউ এর উপস্থিতির কারণে একটি কাছাকাছি শিলা যা একটি বাধা হিসাবে কাজ করে, এটি স্নানের জন্য একটি আরামদায়ক জায়গা করে তোলে। আর কিংসি মাও এটি কেভসের আরও একটি জায়গা। নামটি প্রাচীন যুদ্ধে ব্যবহৃত যুদ্ধের ঢালগুলির সাথে তাদের আকর্ষণীয় সাদৃশ্য থেকে এসেছে। এরকম প্রচুর জলপ্রপাত, এরকম প্রচুর সুন্দর সুন্দর জায়গা রয়েছে, প্রত্যেকটা নামের সাথে রয়েছে বিভিন্ন ধরনের ইতিহাস। এই দেখো কত বড় পাহাড়টা দেখেছো, আর চারিদিকটা পুরোটাই গাছ দিয়ে ঘেরা, মানে এতটাই গাছ দিয়ে ঘেরা, আর তার সাথে রয়েছে বিভিন্ন রকম সাউন্ড। সত্যি প্রকৃতি যেন এক অদ্ভুতভাবে সৃষ্টি করেছে। এত সুন্দর, এই যে কাজহেদ উমলাই, প্রত্যেকটাই অদ্ভুত। আর এখানে 12টা পয়েন্টের মধ্যে আমাদের ইতিমধ্যে 5টা পয়েন্ট দেখা হয়ে গেল তোমাদেরকে সাথে নিয়ে। ঝর্ণাগুলো এমন পড়ছে যেন ছুটে চলে যায়, আর কত দূর থেকে ঝর্ণাগুলো পড়ছে। তারপর মাঝখানে রয়েছে কাঠের সিঁড়ি, কোথাও পাহাড়ের সিঁড়ি, মানে পাথর কেটে সিঁড়ি আর কি, কত কিছু রয়েছে। তার মধ্যে আমরা একবার এদিক ওদিক চলে যাচ্ছি, ছোটো মশাই খালি বলছে সাবধানে আয় আর সাবধানে আয়। সত্যি কথা বলতে এই দেখো এক একটা সিঁড়ি কিন্তু খুব খাড়াই। আর আবার ভাইও তো ছবি তুলছে, আমিও ছবি তুলছি, ভাই তো কথাই শুনতে চাইছে না। এই পাথরগুলোকে দেখো, এরকমভাবে রাস্তা, এরকমভাবে গিয়ে ছোটো মশাই বলছে যাস না, ছবি তুলিস না, কিন্তু কে শোনে কার কথা। এর মধ্যে ভাই আবার শিখেছে নতুন করে ছবি তোলার অনেক টেকনিক, জলের মধ্যে থেকে ছবি তুলছে, এদিক ওদিক করে ছবি তুলছে, আমাকে বলছে এরকমভাবে ছবি তুলতে আর কি, সেটা আবার পছন্দ হচ্ছে না, সেই জন্য আবার আমাকে রিটেক করাচ্ছে। এবার আমি না সত্যি কথা বলতে অত সুন্দর ছবি তুলতে পারি না। এই ভিডিও করার জন্য যতটুকুনি আমার কাঁচা হাতে করা ততটুকুনি, আমি যে খুব সুন্দর ছবি তুলতে পারি সেটা আমি একদম বলবো, খুব সুন্দর কেন ছবি তুলতে পারি না। ছবি তোলার জন্য আমরা ঠিক কোথায় কোথায় গেছি দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানে গিয়ে ছবি তুলেছি, কেউ ওখানটাতে যায়নি। আমরা এখানে একটা পাহাড়ের উঁচু ঢাল ছিল, ওটা দিয়ে নেবে তারপর ছবিটা তুলেছি। আর এইখানে ফগটা দেখতে পেয়ে সত্যি কথা বলছি ভীষণ আপ্লুত হয়েছি, কারণ এই হচ্ছে ফগ, আবার এই হচ্ছে তোমার সমস্ত কিছু
ক্লিন হয়ে যাচ্ছে, একবার করে ফগ আসছে। চলো এছাড়া আর একটা জায়গার কথা বলি, মাও ডোনাট গার্ডেন অফ কেভসের একদম কেন্দ্রস্থলে রয়েছে, তার কথাটা না বললে হয়। এইটি অবস্থিত হার্ট আকৃতির পাথর, প্রায়শই এর সৌন্দর্য দেখে বিস্মিত হয় প্রায় সকলেই। এছাড়া রয়েছে আরশাদ জলপ্রপাত, এটিও কিন্তু একটি সুন্দর জলপ্রপাত। আর ওদিকটা দেখো, পুরো চারিদিকে ধোঁয়ায় ধোঁয়াকাণ্ড, পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে। আর পুরো দেখতে পাচ্ছ যে কেমনভাবে মেঘটা আসছে, এত সুন্দর লাগছে না প্রকৃতির এই সৃষ্টিগুলোকে, কত ভালো লাগে। নিজে থেকেই তো সব কিছু হচ্ছে বলো, প্রকৃতি যেন একটা অদ্ভুত, আমরা সত্যিই কোনোদিনও বুঝে উঠতে পারবো না প্রকৃতি কী চায় বা প্রকৃতির কাজকর্ম। খালি এগুলো আমাদের দেখারই মানে দেখেই যেতে হবে আর কি। এত সুন্দর, চৌদিকটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। চলো এবার একটা কথা বলি, রিয়াদ উমরবাড়ি ফলসের কথা বলি। এটি গার্ডেন অফ কেভসের সবচেয়ে উঁচু জলপ্রপাত। এই নামটি লুই মধু মৌমাছি থেকে পাওয়া হয়েছে। আসলে নামের মধ্যেই এই যে শব্দটা আছে না, এটা মৌমাছির দ্বারা উৎপাদিত মধুকে বোঝায়। জলপ্রপাতটি সবুজ সমৃদ্ধ জীববৈচিত্র্য দ্বারা বেষ্টিত। মেঘালয়ের চেরাপুঞ্জির গার্ডেন অফ কেভস উমদাওয়াই একটি অনন্য আকর্ষণ। এটি প্রাকৃতিক ঝর্ণা পাথর থেকে প্রবাহিত হয়। এই অঞ্চলের সবচেয়ে বিশুদ্ধ এবং মিষ্টি জল উৎপন্ন করে। সত্যি বলতে ভীষণই মিষ্টি এই জলটা। আমি ছোটোমশাই ভাই সবাই খেয়েছি, এত সুন্দর না কি বলবো। তাছাড়াও এখানে রয়েছে, আর আমরা আবার বাড়ির জন্য মানে যেহেতু মা আর ছোটোমণি যায়নি, ওদের জন্যও নিয়ে এসেছি। এখানকার মানুষজনের আসলে বিশ্বাস যে এই জলটি মানে বিভিন্ন ধরনের রোগ নিরাময়ও করতে পারে। আর আমাদের সামনে এখন যে পাহাড়টা দেখতে পাচ্ছ, দেখো একটা মায়ের গর্ভে থাকা শিশু, ঠিক তার মানে আকৃতির এটা রয়েছে। এই যে তোমাকে বললাম, এত যে জলপ্রপাতটার কথা বললাম, মিষ্টি জলের কথা বললাম, তাতে যেতে গেলে বাঁশের সেতু পেরিয়ে যেতে হয়। এই যে সেই জলপ্রপাত যেটাতে যেতে গেলে বাঁশের সেতুটা পার করতে হয়। এত সুন্দর না কি বলবো, যে মানে বলতে গেলে এই গার্ডেন অফ কেভস কিন্তু সারা বছর ঘুরতে যাওয়া যেতে পারে। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এই এক অদ্ভুত রূপ ধারণ করে। সত্যি কথা বলতে গার্ডেন অফ কেভস হচ্ছে চেরাপুঞ্জির একটা মানে সত্যিকারের রত্ন। এখন এতক্ষণ ভালো ঘুরলাম, কিন্তু তার মধ্যেই হঠাৎ করে প্রচুর ফগ এলো, তারপর এখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। কেভ গার্ডেন থেকে বেরিয়েছি, প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এতটা ফগ, যার কারণে কিছু দেখাও যাচ্ছে না। সামনে বাংলাদেশের বর্ডার, সামনে বাংলাদেশ দেখা যাবে। ওইটা দিয়ে ঝর্ণা পড়ছে দেখ। এখন পুরো মেঘে ঢেকে গেছে। এই এতক্ষণ একটু ক্লিয়ার ছিল, এখন আর কিছু দেখা যাচ্ছে না, যেন হচ্ছে পুরো একদম ধোঁয়ায় ধোঁয়া কাণ্ড। মৌসমাই কেভস,
গার্ডেন অফ কেভ, তারপরে গেলাম সেভেন সিস্টার, এখন আছি মৌসমাই কেভ। এখানেও এন্ট্রি ফিস দিতে হবে, এন্ট্রি ফিস দিয়ে তারপর ঢুকতে হবে। এটা কি মার্কেট মনে হয় জানো তো, কিন্তু বললে এত সরু ঢুকতে পারবে না। ওই দিকে কে আছে? ওখানে লাইভ মিউজিক চলছে, তার সঙ্গে মার্কেট, এখানে ফ্রুট মার্কেট। ওখানে চলছে প্রচুর মার্কেট, ওখানে অসমিয়াদের মণিপুরের প্রচুর কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে আসলে। আর এখানে চলছে লাইভ মিউজিক। কত मर के जिए एक पल दो हमें जीने दो ना 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 ना। হ্যাঁ এই যে মজমাই কেভের জন্য টিকিট কাটলাম, এবার যাব হচ্ছে মজমাই কেভে। এই সিঁড়ি দিয়ে গিয়ে গুহার ভেতর ঢুকতে হবে। এখানে গিয়ে তো হলো আর এক বিপত্তি। ছোটোমণি যেতে গিয়ে মাথায় খুব জোরে লাগলো। এই যে ওপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো খুবই সেই তীক্ষ্ণ টাইপের রয়েছে, তীর মতো রয়েছে। একবার খুঁচে গেলে ভীষণ ব্যথা লাগছে। অনেক মানুষ, বয়স্ক মানুষরা আছে যারা ফেরত চলে আসছেন, যেতে পারবে না, কারণ সরু হয়ে যেতে হবে, ছোট হয়ে যেতে হবে, মানে বিভিন্নভাবে যেতে হবে। মানে প্রচুর মানুষ আছে দেখতে পাচ্ছ, ওনারা ফেরত চলে যাচ্ছে। আমরা যখন ঢুকছি ওনারা, কারণ ওটা দিয়ে ঢোকার, ওটা দিয়ে ফেরত আসা নয়, কিন্তু এদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে ফেরত যাওয়া। কিন্তু মানুষগুলো যেতে পারবে না, ছোট বাচ্চা আছে অনেকের সাথে, বা বয়স্ক মানুষও আছে, তারা যেতে পারবে না বলেই হচ্ছে ওনারা ফেরত আসছে। ওপরটা দেখেছো কতটা খাড়াই, কতটা মানে মসৃণ নেই একটুও, মানে এত মানে এতটাই বাজে অবস্থা ভেতরটার, যে কোনো মুহূর্তে আর সব সময় অনবরত ওখান থেকে জল পড়ছে। আর ভেতরটা দেখো পুরো অন্ধকার, তার মধ্যে হচ্ছে ওরকম সরু রাস্তা। ছোটোমণির লেগেছে মাথায় খুব জোরে, কিন্তু তার মধ্যে থেকেও ও যেহেতু গার্ডেন অফ কেভসে যায়নি, তাই জন্য এইটাতেও যাবেই, একদম বলতে গেলে পণ করে রেখেছে যে যাই হোক করে ওকে ওখানে যেতেই হবে। আর তার সঙ্গে আমাদের যিনি ড্রাইভার দাদাটা ছিল, প্রথমেই ওকে বলেছে আপনি না যেতে পারবেন না, তাই জন্য ও আরও জেদ করে ওখানে ও যাবে। তো যাই হোক, ও গেছিল, গিয়ে ভালো করে ঘুরে এসে তার সঙ্গে মাথায় লেগেছে, সেটাকেও নিয়ে এসেছে। এই যে এত সুন্দর পুরো মানুষের, এক একটা মানুষের আকৃতি, বিভিন্ন ধরনের পাথরের মধ্যে, মানে পাহাড়গুলো এত অদ্ভুত, এত সুন্দর সৃষ্টি, কি বলবো। হ্যাঁ, হয়তো মানুষের কষ্ট হচ্ছে, প্রকৃতির সঙ্গে তো আসলে মানুষ খাপ খাওয়াতে পারবে না, এই মানুষের কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু প্রকৃতির যে একটা স্বাদ, সেটা একটা অতুলনীয়। অনেক সুন্দর এখানে, এত ভালো জায়গাটা না, কি বলবো, মানে আর সারাদিনে দেখতে গেলে জিনিসটা খুবই সুন্দর। হ্যাঁ, কষ্ট তো হবেই, সব জিনিসটা কি আর সহজে পাওয়া যায়, কষ্ট করে এত সুন্দর করে দেখেছি। এরপর বাইরে আর সত্যি কথা বলতে ভিডিও করতে সাহস পায়নি, তার সঙ্গে তো ছিল ছোটো মশাইয়ের বকুনি, ফোনটা বন্ধ করবি, পড়ে গেলে তখন কি হবে, এটা তো সারাক্ষণই চলেছে। আর এখানে বাইরের লোকাল মার্কেটটা এত সুন্দর, পঞ্চুগুলো দেখলাম না, ওই মোটামুটি 500, 550, 600-র মধ্যে দাম আছে, ব্যাগগুলো ওরকম। ওই তো छुट्टी है पहुंचना वो, अरे सब मिलती नाचोगा वो, छुट्टी है। ওয়েদার পুরো চেঞ্জ। এখন বাজে 3:45 না, কটা বাজে অ্যাপ্রক্স 3:45। 3:45-র সময় আমরা এসেছি কিছু একটা লাঞ্চ করবো বলে। ভিডিওটা করে যাচ্ছে, মাথাটা গরম হয়ে গেছে। গোল্ডেন স্পুন ধাবা।
চ এই ওরা যাবে না, নাই যাক, চল তুই আর আমি খেয়ে আসি। দাঁড়া দাঁড়া একটা ফোন নেব। এই এই দেখা যাচ্ছে আর এই দেখা যাচ্ছে, পুরো কুয়াশায় ঢেকে গেছে। কি চোখে দেখতেই পাচ্ছি না তো। রামকৃষ্ণ মিশনের এখান থেকে এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। রামকৃষ্ণ মিশন স্কুল এটা, আর এখান থেকে এই পাহাড় সাইডে পুরো ভিউটা। দারুণ। রামকৃষ্ণ মিশন দিয়ে আজকে ট্রিপগুলো সমস্ত পয়েন্ট ভিউ সমস্ত কিছু শেষ করলাম। এরপরে হচ্ছে হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হব আর ডিনার করব। আর শরীর পারমিট করছে না, এখন বাজে হচ্ছে 5টার মতো, আর আমার ফোনে একদম চার্জ নেই। তো আজকের মতো এখানেই ট্রিপটা শেষ করলাম। আবার কালকে দেখা করব, আবার কালকে নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তোমরা সঙ্গে থেকো, আর আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। আমি এখন আছি রামকৃষ্ণ মিশনের সামনে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? সকালবেলা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে একটু দেরিতে বেরোনোর আছে। আজকে শিলংয়ের ডে 2, এখানে লোকাল মার্কেট ভিজিট করব। আর আজকে রিটার্ন যাব হচ্ছে আমরা কামাখ্যাতে। ইচ্ছা আছে কালকে কামাখ্যা মায়ের কাছে পুজো দেওয়ার। তো এখন রেডি হয়ে সবাই মিলে বেরোচ্ছি। সবাই রেডি হতে পারেনি বলে আমি, মা আর মাসিমণি বেরোচ্ছি, আর মেশো আর ভাই ওরা পরে বেরোবে। আমরা একটু লোকাল মার্কেটটা দেখি, আর দেখে তারপরে আমরা লাঞ্চ করে তারপর আমরা গাড়িতে উঠবো। চলো দেখতে থাকো ব্লগটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও। হ্যাঁ, দেখা হচ্ছে, তোমরা সঙ্গে থাকো। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। ওই তো ওপরে যেতে বললো, তো চলো। ওটা তো শু, হ্যাঁ ওটা তো শু। আর যাবি? টাইম নেই তো। শিলংয়ের যত মার্কেট আছে এখানে সব থেকে বেশি হচ্ছে জুতোর মার্কেট। প্রচুর 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 জুতো চারিদিকে। আবার একটা জুতোর দোকান খুলছে উপরে আপাতত কি। আর হ্যাঁ, এখানে পেতে পারো মশারি টশারি রয়েছে, জুতো কিনে নিলে হচ্ছে। কম্বল এখানে মার্কেট পাবে। খাসিয়া হ্যাঁ, ওপরে চলো, ওপরে চলো। আমরা ঘুরে রুমে চলে যাই, কারণ আমাদের চেক আউট করে যেতে হবে কামাখ্যাতে। এই রুমটাতে আমরা ছিলাম গত 2 দিন ধরে। কি আমাদের তো খুবই ভালো লেগেছে। একটা বড়োর মধ্যে দুখানা ডরমেটরি বলতে পারো, দুখানা বেড আছে। এটাতে একটা বড় বেড আছে, ওইদিকে একটা বড় বেড আছে। তাতে আমরা লাগেজপত্র রেখে, মানে খুব সুন্দর একটা বিশাল বড় ঘর। এটা হচ্ছে হোটেল বারবিকিউ, একদম পুলিশ, বোধহয় শিলং পুলিশ ফাঁড়ি না এরকম, ওটার সামনে। তো আমরা এখন লাঞ্চে চলে এসেছি। লাঞ্চ করছি আজকে ভেজ লাঞ্চ করছি। যেখানে লাঞ্চ করছি না তাদের লাঞ্চটাও খুব ভালো। 2 রকমের তরকারি দিয়েছিল, ডাল দিয়েছিল। আর আমার হোটেলে খেতে এই কারণেই বেশি ভালো লাগে, কারণ হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দেয় বলে। কেন জানি না, ছোটো থেকে আমার এইটার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা হোটেলে খাওয়ার প্রতি। কারণ হচ্ছে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মেনলি। পাঁপড় ভাজা দিয়েছে, সেঁকা পাঁপড় দিয়েছে, খুব ভালো, একদম নিরামিষ খাবার দাবার। আমরা এবার চেক আউট করে বেরিয়ে পড়েছি। আমাদের গাড়ি আসলে আমরা যাব হচ্ছে কামাখ্যা। প্রায় যেতে 4 থেকে 4.5 ঘন্টা 5 ঘন্টা এরকম টাইম লেগে যাবে। এখন বাজে হচ্ছে 12:30 1টার মতো বাজে। একটা না, 1:30টা প্রায় হয়েই গেছে। আমরা এখন কামাখ্যার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি।
আসাম প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের লীলানিকেতন। প্রকৃতি দেবী যেন নিজ হাতে তার সমস্ত সৌন্দর্যের ভাণ্ডার এই আসাম ভূমিতে উজাড় করে দিয়েছেন। অনেকের মতে সৌন্দর্যের সমান বা সমকক্ষ নেই বলে। এই দেশের নাম অসম, আর অসম হতেই এই দেশের নাম হয়েছে আসাম। আসামের নিসর্গ প্রাকৃতিক নাগরিক জীবন যন্ত্রণার ক্লান্ত কৃষ্ট মানুষের অপার প্রশান্তি এনে দেয়। ভারতের উত্তর পূর্ব প্রান্তের রাজ্যটি যেন কোন দেবকন্যার কণ্ঠমালা থেকে খসে পড়া কারুকার্য খচিত একখণ্ড পান্না। সবুজ শ্যামলের রজত ঔজ্জ্বলের নিসর্গ সুন্দরী সত্যিই অপরূপা। রাজ্যটির উত্তরে হিমালয় পর্বতমালা ও তার শাখা প্রশাখা ছোট বড় পাহাড় পর্বত যেন শিরের শোভামুকুট রাজি। পূর্ব দিকে পাতকই ও দক্ষিণে মেঘালয়ের পর্বতমালা নীলাভ মেঘসজ্জার মতো শোভা পাচ্ছে। শ্যামল বনরাজি নীলার মেখলা পরিহিতা আসাম যেন এক বনমালা। নির্জন প্রকৃতির একটি স্বতন্ত্র সৌন্দর্য অবশ্যই আছে, কিন্তু মানুষের সুচিন্তিত সুপরিকল্পিত হস্তস্পর্শে সেই প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরতর হয়ে ওঠে। এভাবে হস্তস্পর্শে তৈরি আসামের চা বাগানগুলি অপূর্ব শোভার আধার। পূর্ব আসামের প্রায় সমস্ত অঞ্চল জুড়ে চায়ের ঘন সবুজ দুটি পাতা একটি কুড়ি নিসর্গ সভাতে পরিমেয় সৌন্দর্যের সঞ্চার করে। টিলার উপর নির্মিত ঘরবাড়িতে বৈদ্যুতিক আলোকমালা যেন নিজ দীপাবলির আলোকসজ্জা। সবুজ তরুলতা বেষ্টিত ছায়া সুনিবিড় গ্রামগুলিও প্রাকৃতিক সৌন্দর্যের অঙ্গীভূত। এত সুন্দর একটা জায়গা না, তোমাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না। তোমরা গিয়ে একবার হলেও দেখে এসো। একটা অদ্ভুত, মানে আমি বলতে গেলে আমি এতদিন পর যখন এই বর্ণনাগুলো করছি না, আমার চোখের সামনে অনেক কিছু ভেসে উঠছে। আর এর ঋতুর যদি কথা বলা যায়, একে একে এখানে এসে নিজেকে সৌন্দর্য শোভায় মেলে ধরে। বিভিন্ন ঋতুতে প্রকৃতি দেবী বিভিন্ন সাজে সজ্জিতা হন। গ্রীষ্মে লাল হলুদ শিরীষ ফুলে আসামের দেহ ঢাকে, বর্ষায় কদম ফুল ফোটে, আর পাহাড়ি নদীর রূপালী ধারা যেন নৃত্যের ন্যায় একদম ঝরঝর করে ঝমঝম শব্দে ভেসে ওঠে। শরতের আগমনে প্রস্ফুটিত হয় কমল। রাজহাঁসেরা ঝাঁকে ঝাঁকে উড়ে চলে মানস সরোবরের দিকে। হরিৎসবা সত্যিই মনোমুগ্ধকর বাতাসের দোলা খেয়ে তারা সমুদ্রের ঢেউয়ের মতো উঁচু নিচু হতে থাকে। আর বসন্তকালের তো কথাই নেই। কোকিলের সুমধুর কূজন যেন প্রকৃতি দেবীর নবরূপ ও রাগ গ্রহণের কথাই ঘোষণা করে। সত্যি বলতে আমার বর্ণনা করার অত ভাষা নেই গো। তোমরাও দেখো, আমিও দেখতে থাকি এই মনোমুগ্ধকর পরিবেশ। কিছু বলার মতো, শুধু উপভোগ করতে হয়। শিলং থেকে অনেকটাই দূরে, আর প্রচণ্ড রাস্তা খারাপ, এতটাই রাস্তা খারাপ। আর এখানে কোনো পেট্রোল পাম্প পাবো কি না, ওই জন্য এইখানে একটা পেট্রোল পাম্প পেয়েছি, তাই জন্য গাড়িটা জাস্ট রিফিল করছে। আর চারিদিকে ওই পাথর কেটে পাহাড় কেটে রাস্তা টাইপসের হচ্ছে, আর রাস্তা প্রচণ্ড খারাপ।
অবশেষে এলাম হচ্ছে কামাখ্যার একটি হোটেলে। এখানে আমরা রাত্রিটুকু থাকবো। ছোটোর মধ্যে খুবই ভালো, ছোট বলাও ভুল হবে, বেশ ভালোই বড়সড়। তার মধ্যে ওয়াশরুম রয়েছে। এই ঘরটাতে আমি আর মা থাকবো, আর আরেকটি ঘরে ছোটোমণি, ছোটোমশাই আর ভাই থাকবে। এই ঘরটাতে আমরা আছি। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন কামাখ্যাতেই এই ঘরটা। ওইদিকে ব্যালকনি আছে, কিন্তু রাত্রির হয়ে যাওয়ার জন্য আর ব্যালকনি খুলবো না। আর একদমই টায়ার্ড হয়ে গেছি। আবার কালকে ভোরবেলা ওই 4টে সাড়ে 4টের মধ্যে আমাদেরকে বেরোতে হবে। তাই জন্য আর বেরোবো মানে আর কি কিছু আর টাইমটা নষ্ট করব না। ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এরপর শুয়ে পড়বো। তোমাদেরকে ঘরটা একবার ভালো করে দেখিয়ে দিলাম, চলো। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর একটা ওয়াশরুম। গিজার আছে, কোমোড আছে, খুব ভালো। এখন ভোরবেলা হয়ে গেছে, এখন আমাদের একটু লেটই হয়ে গেছে। ঘুম থেকে উঠে সবাই মিলে রেডি হব। তারপরে এখানে আমাদের গাড়িটা পার্কিং করা ছিল, এই গাড়িটা আমাদের সাথে ছিল আর কি। ড্রাইভারও যাবেন হচ্ছে কামাখ্যায় পুজো দিতে। ড্রাইভারের জন্য এখানে গ্যারেজে গাড়িটা রেখে রাত্রিবেলা হোটেলে ছিলেন। তারপরে ওখান থেকে কামাখ্যায় পুজো দেওয়া হয়ে গেলে তারপরে ড্রাইভারকে আমরা ছেড়ে দেবো। এত সুন্দর হোটেলটা না, আর এই ভোরবেলার পরিবেশটা একটা অদ্ভুত সুন্দর। আর ওইদিকে দেখি পুরো বিছিয়ে শিউলি ফুল ফুটে আছে, আর শিউলি ফুলগুলো না মুড়ে গেছে, জানি না কেন। সবেমাত্র পড়লে তো একদম সতেজ থাকবে, কিন্তু আমার মনে হয় না যে সবেমাত্র পড়েছে। মনে হয় ওই জন্যই পুরো মুড়ে গেছে শিউলি ফুলগুলো। সবাই স্নান টান করে একদম পরিষ্কার, আর এত সুন্দর ভোরবেলার পরিবেশে না মনটা খুব ভালো থাকে। আর যেহেতু যাচ্ছি কামাখ্যা মায়ের দর্শনে, একদম মন ভালো করে নিয়েই যাচ্ছি। আর এখানকারও মানুষজন দেখো সকালবেলা ফুল তুলছে। মানে এই পরিবেশটা যেন এক অদ্ভুত। আমাদের ওখানকারও মানে আমাদের এখানকার যেমন পরিবেশ, ওখানেও ঠিক তেমন মানুষজন যাচ্ছে লোকের বাড়ির ফুল তুলতে। আমরাও গেলাম, গিয়ে একটু শিউলি ফুলগুলোকে চোখের সামনে থেকে দেখলাম। এই বিছিয়ে থাকা শিউলি ফুল, ভোরবেলার দৃশ্য, এগুলো তো খুব একটা দেখা হয়ে ওঠে না। যখন যা পাই তখন ভালো করে প্রকৃতির এই জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিই। এই যেখানটা পুরো বিছিয়ে পড়ে আছে, এখানটা অতটা পরিষ্কার জায়গা নয়, ওই জন্য এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ কত শিউলি ফুল ফুলেছে। এই যে পুরো দেখো, কিন্তু প্রত্যেকটা মুড়ে গেছে, কেন জানি না, প্রত্যেকটা গুটিয়ে গেছে। আমাদের যেমন সকালবেলার ফুলগুলো এরকমভাবে গুটিয়ে যায় না। মামার বাড়ির ওখানে একটা গাছ আছে, তাতে দেখেছিলাম ওইগুলো ওরকম গুটিয়ে যায় না, ওগুলো বেশ পরিষ্কার। ছোটো মনিও বসে পড়লো রাস্তার মাঝখানে ফুল তুলতে। দেখো ও এইগুলো, ওর যেহেতু গ্রামে থাকে না, মানে থাকতো আর কি, এইগুলো ওদের মানে বেশ ভালো লাগে এগুলো করতে। হাতের মধ্যে অনেক শিউলি ফুল কুড়িয়ে আমাকে আবার দেখাচ্ছে। সবাই স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখন যাচ্ছি কামাখ্যা মায়ের দর্শনে। এত সুন্দর জায়গাটা, কামাখ্যা মায়ের দর্শন করতে যাচ্ছি। আর কামাখ্যা মায়ের ইতিহাস তো তোমরা অনেকেই কম বেশি জানো, মানে আর কি বলবো। আর অসমের রাজধানী গুয়াহাটিতে নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দির। এত সুন্দর, মা শক্তিপীঠের আরাধনা বলতে গেলে হয়। সতীর জনি পড়েছিল হচ্ছে এই কামাখ্যাতে। একদম ভোরবেলা হওয়ার জন্য রাস্তা ছিল পুরোই ফাঁকা। মিনিট 15-20 মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে কামাখ্যা মন্দিরে। সেখানে গাড়ি থেকে নেবে আমরা ডালা নেবার জন্য চলে এসেছিলাম এই দোকানটিতে। ওখানে বিভিন্ন রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছিল, 200, 250, 300 টাকার মধ্যে বিভিন্ন ধরনের প্রসাদ, ডালা, সব কিছু ওনারা দিচ্ছিলেন। আর জুতোটাও এখানে রাখা, লাগেজপত্র রাখা, সব কিছু। কারণ আমরা তো হোটেলে চেক আউট করে চলে এসেছিলাম, তাই সমস্ত কিছু এই দোকানেই রেখেছিলাম। এখানে প্রসাদগুলো এক অদ্ভুত রকমের, তবে ঠাকুর যেটা পছন্দ করেন ওনারা সেটাই অবশ্যই রাখে। বিভিন্ন দামের মধ্যে রয়েছে, আর এই দাদাই আমাদেরকে সমস্ত রকম দিয়ে ডালা সাজিয়ে দিচ্ছিলেন। এগুলো 200 টাকা, এগুলো হচ্ছে 100 টাকা করে। আর এগুলো পুরোটা নিয়ে একটা দাম। এটাতে পিস বেশি হবে মা, এটাতে পিস কম হবে, বাস আপনার কথা, যেটা নেবেন আপনি দেবেন। হ্যাঁ আচ্ছা আমাদের সবাই কিনে তাহলে ওই ওরকম, হ্যাঁ 10 টাকা এরকম একটা নিয়ে নাও। মাকে একটা চেলি কাপড় দিবে, চেলি কাপড় মাকে সব বাড়ি নিয়ে যাবে, হবে? আচ্ছা আমাদের এই একটা দিন ভালো দেখে মালা, একটা মালা দিন। এই যে 390 টাকা আমাদের এরকম একটা। এই যে মায়ের ডালা প্রস্তুত। এবার আমরা যাব লাইনের জন্য।
দেখতে দেখতে বেলা প্রায় 6টা 6:30 হয়ে গেল। হ্যাঁ, সত্যি বলতে এটা বেলা একদমই ভোর নয়, কারণ যেখানে মানুষ রাত্রির 1টা 2টো থেকে লাইন দিচ্ছে সেখানে বেলা 6টাটা অনেকটাই বেলা। জানি না ঠিক কত দূরে লাইন পড়বে আর ঠিক কতটা বেলায় গিয়ে মানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হবে। আমরা সত্যি বলতে এখানকার ব্যবস্থাপনা এক অদ্ভুত সুন্দর। গোটা লাইনটাতেই আমরা দেখতে পেয়েছি পুরো বসে বসে লাইন, মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর মাকে পুজো দেওয়া, এই ব্যাপারটা একদমই নেই। আর দানায় দানায় রয়েছে প্রচুর পাখা, এসি, সব রকমের ব্যবস্থা। মানুষকে সব রকমভাবে দর্শনার্থীদের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে এই কামাখ্যা মন্দিরের যারা ট্রাস্টি বোর্ডে রয়েছে বা যারা এই সমস্ত কিছু অর্গানাইজ করেন তারা। আর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, ভোরবেলা এত শান্ত স্নিগ্ধ পরিবেশ, এই হচ্ছে মূল ফটক। এখান দিয়ে প্রবেশ করেই একটা সত্যি কথা বলতে একটা অদ্ভুত ফিল চলে এলো, গায়ে কাঁটা দেওয়ার মতো ফিল। এত সুন্দর পরিবেশ চারিদিকে, মানে খুব ভালো একটা পরিবেশ। শক্তিপীঠ বলে কথা, কত কিছুর আরাধনা হয় এখানে। আর এখানে আবার টাকা দিয়ে লাইনের যে ব্যাপারটা সেটাও এখানে আছে, 501 টাকা। আর একটা লাইন কিসের আছে আমি ঠিক জানি না, 501 টাকারটাই শুনেছিলাম। তবে আমরা যেতে অনেকটা দেরি করে ফেলেছি, তাই জন্য 501 টাকার লাইনটা পুরো ভর্তি হয়ে গেছিলো। আমরা জেনারেলের লাইনেই দিয়েছি। সত্যি কথা বলতে ওটাই বেশ ভালো, মায়ের জন্য কষ্ট করে লাইন দিয়ে পুজো দেওয়াটার মধ্যেই একটা অদ্ভুত আনন্দ রয়েছে। আমি মাকে ধরে নিয়ে যাচ্ছিলাম, কারণ আমার মা না আবার দুমদাম পড়ে যায়, ওই জন্য মায়ের হাতটা ধরে নিয়ে যাচ্ছিলাম অনেকগুলো সিঁড়ি পেরিয়ে। তারপর হচ্ছে মায়ের যে মেন যে মন্দির, সেই মন্দিরটা। এটি হিন্দু তথা ত্রান্তিকদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থল। এটি একটি প্রাচীন হিন্দু মন্দির। দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজমান। কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। এটি 51 শক্তিপীঠের অন্যতম। কথিত আছে এখানে সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে যোনি ছিন্ন হয়ে পড়েছিল। বারাণসীর বৈদিক ঋষি বাৎসায়ন খ্রিস্টীয় 1ম শতাব্দীতে নেপালের রাজার দ্বারস্থ হয়ে উপজাতীয় গোষ্ঠীগুলিকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত ও তাদের নরবলি প্রথার গ্রহণযোগ্য বিকল্প চালু করার জন্য অনুরোধ করেন। বাৎসায়নের মতে পূর্ব হিমালয়ের গারো পাহাড়ে তারা দেবীর তান্ত্রিক পূজা প্রচলিত ছিল। সেখানে আদিবাসীরা দেবীর যোনিকে কামাকি নামে পুজো করত। ব্রাহ্মণ যুগে কালিকাপুরের সব দেবীকেই মহাশক্তির অংশ বলা হয়েছে। সেই হিসেবে কামাখ্যাও মহাশক্তির অংশ হিসাবে পূজিত হন। এই কামাখ্যা মন্দিরকে ঘিরে রয়েছে দারুণ সব কাহিনী। সত্যি সেগুলো শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। কামাখ্যা 51 শক্তিপীঠের অন্যতম। হিন্দু পুরাণ অনুযায়ী কামাখ্যা মন্দিরে দেবীর সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। সে কারণেই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দির রয়েছে। এছাড়াও রয়েছে মহাকালী, তারা, ষোড়শী বা ললিতাম্বা, ত্রিপুরেশ্বরী, ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী, কামাখ্যা, শৈলকন্যা, ব্রহ্মচারিণী বা তপস্যারিণী, মঙ্গলচণ্ডী, কুষ্মাণ্ডা, মহাগৌরী, চামুণ্ডা, কৌশিকী, দাক্ষায়ণী, সতী, চন্দ্রঘণ্টা, স্কন্দমাতা, কালরাত্রি, কাত্যায়নী, সিদ্ধিদাত্রী, শাকম্ভরী, হৈমবতী, শীতলা, সংকটনাশিনী, বনচণ্ডী, দেবী দুর্গা, মনোযোগী দেবী দুর্গা, মহাভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলামুখী, মাতঙ্গী এবং দেবী কমলা, এই 30 দেবীর মন্দির। আমাদের একটু ঘুরে ঘুরে যেতে হয়েছিল বটে। ঘুরে গিয়ে যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর ব্যবস্থার মাধ্যমে এই লাইনটি এগিয়েছিল। কিছুজন মানুষকে যখন লাইনে এগিয়ে যাচ্ছে তারপরে চাবি সিস্টেম আছে, সেই দিয়ে লক করে দিচ্ছিল। দিয়ে খুব তাড়াতাড়ি পুজো হয়েছে, খুব সুন্দরভাবে পুজো হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের প্রথমেই বললাম পুরোটাই বসার ব্যবস্থা রয়েছে। আমি অনেক কিছু বলার চেষ্টা করছিলাম তখন, কিন্তু এতটাই মানে সাউন্ড আসছিল, তো ওই জন্য
জন্য আমি আবারও ভয়েস ওভার দিলাম। এখানটা পুরোটাই রয়েছে সুন্দর করে বসার জায়গা, মধ্যে বারবারই ধ্বনিত হচ্ছে মায়ের জয়ধ্বনি। তাই আর কি আমি আর ওই ভয়েসগুলো মানে রাখলাম না, আমি আবার ওভার ভয়েস দিলাম। এই যে পুরো স্টিলের চেয়ার দেখতে পাচ্ছ, একদম মন্দিরের কাছ অবধি এই রকমভাবে, কোথাও মানে কাঠের বেঞ্চ, কোথাও এরকম স্টিলের বেঞ্চ, এরকম কিছু কিছু মানুষজন যাবে, কিছু কিছু মানুষ ওখানে গিয়ে বসতে জায়গা পাবে। একদম সুন্দরভাবে লাইন দিয়ে প্রত্যেকটা মানুষের বসার জায়গা, আর তার সাথে রয়েছে পাখার ব্যবস্থা। মানুষের কষ্ট সত্যি এখানে গেলে কষ্টটা কষ্ট বলে মনে হয় না। তবে একটা জিনিস কি, আমরা যেন মনে হচ্ছে খাঁচায় বন্দি, আর বাইরে চলছে সত্যি সত্যি বন্য পশুদের উৎপাত। ওখানে প্রচুর হনুমান এসছে, বাদর এসছে, যাদের সঙ্গে আছে পুচকে পুচকে প্রচুর ছানা। এই ডাল থেকে ওই ডাল, এই চেয়ার মানে এই যে অ্যাসবেস্টারের পুরো ছাদটা দেখতে পাচ্ছ সেট করা আছে, এই সেটের ওপর বিভৎসভাবে লাফালাফি করছে। আর অবশ্যই ওরা লাফাবে না তো কেই বা লাফাবে। বাচ্চাদেরকে কোলে নিয়ে সুন্দরভাবে ওরা ঘোরাঘুরি করছে। এটা দেই যে এখানে রয়েছে বাঁদরগুলো, পুটকে পুটকে থেকে আরম্ভ করে বড় একদম এক দল এসেছে। কত মানে প্রচুর এসছে, সেখানে কত রকম কাণ্ড কারখানা করছে, একবার করে লাফাচ্ছে, ডিগবাজি খাচ্ছে, একদম যা মানে যা নয় তাই করছে। আর এদেরকে দেখে মনে হচ্ছে ওরাই স্বাধীন, ওরাই মুক্ত, আর আমরা খাঁচায় বন্দি। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। এই জিনিসটা দেখে না আমার ওই কোভিডের কথা মনে পড়ে গেল। সবাই বাইরে ঘুরছে, একমাত্র মানুষই বাড়ির মধ্যে বন্দি হয়ে রয়েছে। আর এই যে মন্দির চত্বরে এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই ছোট্ট পুকুরটার মধ্যে এখন ওই আর্টিফিশিয়াল মানে ওটাকে কি বলবো, মানে ওই ঝর্ণা টাইপসের মতো করেছে, খুব সুন্দর ব্যবস্থা করেছে। আর মন্দির চত্বরে এই যে এইবার আমাদেরকে মন্দিরে যাওয়ার জন্য এই সমস্ত ভেতর দিয়ে অনেক লাইন বাকি আছে, সবেমাত্র তো শুরু। আমাদের পুজো দিয়ে বেরোতে বেরোতে প্রায় 12টা 12:30 বেজে গেছিলো, তোমাদেরকে বলেই দিলাম। এবার চলো রাস্তায় যখন যতটা পথ লাইনে দেব ততটা আমি একটু কামাখ্যা মায়ের বর্ণনা করে নিই। হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দিরটি একটি পবিত্র তীর্থ। হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছায় বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী। মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞে সতী কিংবা মহাদেব কাউকেই আমন্ত্রণ জানাননি দক্ষ। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত যজ্ঞানুষ্ঠানে যান। সেখানে দক্ষ রাজা মহাদেবকে অপমান করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন। শোকাহত মহাদেব দক্ষর যজ্ঞ ভণ্ডুল করেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তার তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছেদন করেন। সতীর দেহখণ্ড সমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিত। কামাখ্যা সেই শক্তিপীঠের অন্যতম। দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত অম্বুবাচী মেলার আয়োজন করা হয় অসমের কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়, আর এই উপলক্ষে বিশাল এক মেলার আয়োজন করা হয় সেখানে। অম্বুবাচীর দিন থেকে মোট 3 দিন ব্যাপী কামাখ্যার মন্দির বন্ধ থাকে। সেই 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না, দেবী দর্শনও নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবী স্নান এবং পুজো সম্পূর্ণ হওয়ার পর মন্দিরে দেবী মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয়। গর্ভগৃহের ভিতরে ঢুকে পুজো দেওয়াটা খুব ভালোভাবেই হলো। ভেতরে তো আর ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য অ্যালাউ করা যায়নি, ভিডিও করতে পারিনি। বাট ভেতরটা এত সুন্দর, মানে কেমন একটা যেন গায়ে কাঁটা দিচ্ছিল, এত ভালো। এবারে প্রদীপটা জ্বালাবো আর প্রদক্ষিণ করবো।
আধুনিককালে নারীবাদ নিয়ে গোটা বিশ্ব সোচ্চার কামাখ্যা মন্দিরে, অথচ সেই প্রাচীন যুগ থেকেই আমাদের দেশে নারীকে শক্তি হিসাবে পুজো করা হয়। কামাখ্যা মন্দির তার জলজান্ত উদাহরণ। কালিকা পুরাণ এবং যোগিনীতন্ত্র অনুযায়ী প্রতিটি নারী শক্তির প্রতীক। এটি শক্তিবাদের প্রধান কথা। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ এবং 3টি মণ্ডপ। মণ্ডপগুলির নাম চলন্ত, পঞ্চরত্ন এবং নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যগুলির স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। এগুলিতে খাজুরাহ বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায়। মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে। নিম্ন অসমের বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায়। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়ায় সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছাতে হয়। ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে, যেটি যোনির আকৃতি বিশিষ্ট। এটিকে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। একটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ। কামাখ্যা মন্দির চত্বরের অন্যান্য মন্দিরগুলিতেও এই রকম যোনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায়, যা ভূগর্ভস্থ প্রস্রবণের জল দ্বারা পূর্ণ থাকে। ঋতুমতী দেবী হিন্দু পুরাণে উর্বরতা এবং সৃষ্টির শক্তির প্রতীক। তার মাসিকের রক্তকে পবিত্র বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে এটি ঐশ্বরিক নিরাময় বৈশিষ্ট্যের অধিকারী। দূর দূরান্ত থেকে ভক্তরা তার আশীর্বাদ পেতে আসেন। বিশেষ করে মহিলারা উর্বরতা বা মাসিক সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি চান। ঋতুমতী দেবীর আশেপাশের আচার অনুষ্ঠান ঐশ্বরিক এবং জীবনের প্রাকৃতিক চক্রের মধ্যে গভীর মূলযোগ সংযোগ নির্দেশ করে। বেশিরভাগ হিন্দু মন্দিরের বিপরীতে, যেখানে দেবদেবীর মূর্তি পুজো করা হয়, কামাখ্যা মন্দিরটি প্রচলিত মূর্তির অনুপস্থিতির কারণে আলাদা। পরিবর্তে মন্দিরের প্রধান দেবতা ইয়োনি হিসাবে পুজো করা হয়, যা নারী প্রজনন অঙ্গের প্রতীক। ঐতিহ্যবাহী মূর্তির এই অনুপস্থিতি কামাখ্যা মন্দিরকে অন্যান্য হিন্দু মন্দির থেকে অনন্য এবং আলাদা করে তোলে। ইয়োনি ঐশ্বরিক নারী শক্তির প্রতিনিধিত্ব করে। কামাখ্যা মন্দিরে ভক্তি ও উপাসনার কেন্দ্রবিন্দু। এটি সৃষ্টির উৎস, দেবী কামাখ্যা শক্তির মূর্ত প্রতীক হিসাবে সম্মানিত। ভক্তরা উর্বরতা, সমৃদ্ধি এবং সুরক্ষার জন্য আশীর্বাদ চেয়ে ইয়োনির কাছে প্রার্থনা এবং আচার অনুষ্ঠান করে। ইয়োনির পূজা নারীত্বের তাৎপর্য এবং হিন্দু আধ্যাত্মিকতায় সৃষ্টির ঐশ্বরিক দিকগুলো তুলে ধরে। কামাখ্যা মন্দিরটি তান্ত্রিক ঐতিহ্যের গভীরে প্রথিত। আচার অনুষ্ঠান এবং অনুশীলনের মাধ্যমে ঐশ্বরিক শক্তির অন্বেষণ এবং ব্যবহার করার উপর জোর দেন। তান্ত্রিক নীতিগুলি মন্দিরে সম্পাদিত উপাসনা এবং আচার অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওঝাস বা মৈথুন নামে পরিচিত তান্ত্রিক পুরোহিতরা কামাখ্যা মন্দিরে দেবী কামাখ্যার শক্তির আহ্বান জানিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান পরিচালনা করে। এই আচার অনুষ্ঠানে প্রায়শই মন্ত্র জপ করা, ফুল, ধূপ এবং অন্যান্য পবিত্র জিনিস দেওয়া এবং প্রতীকী অঙ্গভঙ্গি করা জড়িত। তান্ত্রিক অনুশীলনের লক্ষ্য ব্যক্তিদের মধ্যে সুপ্ত শক্তি জাগ্রত করা এবং তাদের দেবীর ঐশ্বরিক উপস্থিতির সাথে সংযুক্ত করে। কামাখ্যা মন্দিরটি 51 শক্তিপীঠের মধ্যে একটি, সেটা তো তোমাদেরকে আগেই বললাম। হিন্দু পুরাণ অনুসারে শক্তিপীঠগুলি উৎস ভগবান শিব এবং তার স্ত্রী সতীর কাহিনী সাথে সেই জিনিসটা আমি আগেই শেয়ার করেছি। কামাখ্যা মন্দির তার চত্বরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পবিত্র পুকুর এবং কূপ দ্বারা সুশোভিত। এই জলাশয়গুলি ভক্ত এবং দর্শনার্থীদের জন্য উল্লেখযোগ্য ধর্মীয় আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। মন্দির কমপ্লেক্সে বেশ কয়েকটি পুকুর এবং কূপ রয়েছে। প্রতিটির নিজস্ব কিংবদন্তি এবং তাৎপর্য রয়েছে। এই পুকুর এবং কূপগুলি প্রায়শই জটিল খোদাই এবং স্থাপত্য বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত হয়, যা মন্দিরের ঐশ্বরিক আভাকে যোগ করে। কামাখ্যা মন্দিরের পবিত্র পুকুর
বা কূপগুলি ঐশ্বরিক ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করা হয় এবং তাদের বিশুদ্ধকরণের বৈশিষ্ট্যের জন্য ভক্তদের দ্বারা সম্মান করা হয়। তীর্থযাত্রীদের আধ্যাত্মিক পরিচ্ছন্নতা ও শুদ্ধিকরণের একটি রূপ হিসাবে এই জলাশয়ের কাছে ধর্মীয়ভাবে অজু করা বা প্রার্থনা করা প্রথাগত। পবিত্র জলগুলি মন্দিরের আশেপাশে পরিচালিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং আচার অনুষ্ঠানেও ব্যবহৃত হয়, যা ঐশ্বরিক শক্তি এবং আশীর্বাদের প্রবাহের প্রতীক। ঐতিহাসিকভাবে কামাখ্যা মন্দিরটি পশু বলির বিতর্কিত প্রথার সাথে যুক্ত ছিল। বিশেষ করে নির্দিষ্ট কিছু আচার ও উৎসবের সময় ভক্তরা দেবীকে তার ধর্মীয় নৈবেদ্যের অংশ হিসাবে ছাগল এবং কবুতরের মতো পশু বলি দিতেন। যদিও ঐতিহ্যের গভীরে প্রথিত এই অভ্যাসটি নৈতিক এবং নৈতিক বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা পশু ধর্মীয় অধিকার কর্মী এবং আধুনিক দিনের পর্যবেক্ষকদের কাছ থেকে সমালোচনা হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে কামাখ্যা মন্দিরে পশু বলির প্রতি বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গির একটি লক্ষণীয় পরিবর্তন ঘটেছে। পশু কল্যাণ এবং নৈতিক বিবেচনার বিষয়ে সচেতনতা বৃদ্ধির সাথে অনেক ভক্ত এবং মন্দির কর্তৃপক্ষ এই অনুশীলনের প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করা শুরু করেছে। মন্দিরের ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করার সাথে সাথে সমসাময়িক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা করার চেষ্টা করেছে। আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হওয়ার পর আমরা এসেছি ভোগের লাইন দিতে। প্রসাদ গ্রহণ করে তারপর ফিরত যাব হচ্ছে নিউ বঙ্গাইগাঁও। ওখানে রয়েছে আমাদের একটা রিলেটিভের বাড়ি। আসলে এই দিকে তো খুব একটা আসা হয় না, যখন এসেছি কাছের মানুষগুলোর সাথে দেখা করব না। এই যে প্রসাদে দিয়েছে খিচুড়ি, একটা তরকারি, পায়েস আর পাঁপড়, যেটার স্বাদ ছিল মানে অতুলনীয়, সুন্দর স্বাদ ছিল। আমাদের গাড়ি এসে গেছে, আমরা যাব হচ্ছে এখান থেকে স্টেশনে, কামাখ্যা স্টেশনে। তারপরে সেখান থেকে যাব হচ্ছে নিউ বঙ্গাইগাঁও।
নিউ বঙ্গাইগাঁওতে এই জায়গাটা হচ্ছে ছোটো মশাইদেরই রিলেটিভেদের বাড়ি, ছোটো মশাইয়ের দাদার বাড়ি। নিজের মানুষগুলো, নিজের পরিবারের লোকেদের সাথে দেখা হওয়ার মুহূর্তগুলো আমাদের বাঙালিদের কাছে প্রচণ্ডই আন্তরিক। ভালোই লাগবে, সবাই ওই জায়গায় যাবে। সমস্ত মানুষগুলোর সাথে দেখা হওয়ার পর আনন্দ করে গল্প করে খুব রাত্রির একটা সুন্দর ঘুম দেওয়ার পর সকালবেলা উঠে আমরা যাচ্ছি নিউ বঙ্গাইগাঁওরই এখানে কিছু সাইট ভিজিট করব। এখানে হচ্ছে বাঘেশ্বরী একটা মন্দির আছে, তারপরে চা বাগান আছে। এই বাড়িরই একজনের আর কি মানে অটো আছে, ওনার অটোতে করেই আমরা ঘুরবো। এখানকার রাস্তাঘাটও একটা অদ্ভুত সুন্দর, মানে নতুন জায়গায় নতুন সব কিছু দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। চলো আজকে তোমাদের সাথে ঘুরে দেখাই বাঘেশ্বরী মন্দিরটা। বাঘেশ্বরী মন্দির আগে যেখানে ছিল এখন আর সেখানে নেই, এখন সেইখান থেকে নামিয়ে আনা হয়েছে। কথিত আছে আগে নাকি ওই বাঘেশ্বরী মন্দিরে বাঘ থাকতো, এখন একটা খড়গ আছে, খড়গকেই পুজো করা হয়। ভয় পেয়েছিস? বাঘেশ্বরী ডাকতো কারণ আগে ওই পাহাড়ে বাঘ ছিল, মন্দিরে কেউ ঢুকতে পারতো না। যে মন্দিরটাতে তোর মানে ছিল ওটা পাহাড়ে ছিল, এটাকে নিচে নামিয়ে এনেছে নিচে।
এরকম পাহাড় বাড়িতে সেই দাঁড়া, ওরা আসছে। করে দিচ্ছি।
আর একটু অসমিয়া জামা কাপড় দেখবো না, সেটা কখনো হয়। একটু মেখলা দেখছিলাম, এই সাদা আর লালের মেখলাটা আমি নিয়েছি, এখনও অবধি তৈরি করানো হয়নি, কিন্তু আমি নিয়েছি আমার নিজের জন্য। 1250 টাকার মতো দাম নিয়েছিল মেখলাটা। প্রত্যেকটা মেখলাই ওখানে 3000, 4000, 1500, 1000-এর ওপর থেকে শুরু হয়ে বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে। ভালো, খুব ভালো দেখতে গেলে 3000, 4000। আমি আসলে আমরা তো কলকাতা, আমরা তো মানে এখানকার লোক, আমরা খুব একটা মেখলা পরবো না, তাই ওখানকার যখন ট্র্যাডিশন ওই জিনিসটা যখন কিনলাম তখন ওই একটা কম রেঞ্জের মধ্যেই জিনিস নিয়ে এসেছি, স্মৃতি হিসাবে রেখে দেবো বলে। সকালবেলা আমরা সেদিনকে মার্কেট থেকে ফিরে সকালবেলা গেছিলাম এই বৌদ্ধ টেম্পলটাতে। অনেকেই মানে সকালবেলা বন্ধ ছিল, তো মানে একটা এখানেও একটা শান্তিপূর্ণ পরিবেশ, খুব সুন্দর জায়গা। আসলে এবার আর ভালো লাগছে না, আমাদের দিন শেষ হতে শুরু করেছে, আর হয়তো একটা দিনের অপেক্ষা, তারপরেই যেতে হবে আমাদের যে যার গন্তব্যে, আমাদের বাড়িতে। এখান থেকে ঘুরেই যেতে হবে এরপর বাড়ি। এখানে এখন চলে এসেছি, সবাই মিলে বসে আছি, সমস্ত লাগেজ রেডি, সবার মনে একরাশ মন খারাপ। এই কদিনের স্মৃতিগুলো খুব সুন্দর ছিল, আসলে ফিরতে তো সবাইকেই হবে। এই যে এই কটা দিন এত সুন্দর পরিবেশের মধ্যে কাটিয়ে পরিবারের লোককে কাছে পেয়েও আবার ছেড়ে চলে আসার যন্ত্রণা, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা দারুণ অনুভূতি। এই কিছুকে স্মৃতি হিসাবে রেখে দিয়ে ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে। সবার মন খারাপ, সবাই রেডি হয়ে বসে আছে, আমাদের গাড়ি আসলেই আমরা আসলে বেরোবো। তো প্রত্যেকটা মানুষ মানে কি বলবো, মানে ভালোও লাগছে, আবার এতদিনের ঘোরাটার জন্য ভালোও লাগছে, আবার এই মানুষগুলোকে কাছে পেয়েও আবার ছেড়ে আসা। আসলে এদের আরও কাছের তো ছোটো বোনেদের আর কি, ওরা তো নিজেদের বাড়ির লোক মানে সারাক্ষণ ছোটো মশাই, দাদা সবাই, আর ওনাদের ব্যবহার এত ভালো যে কি বলবো। আমার নিজেদের বাড়ির মতো করে আমরা রেস্ট পেয়েছি, আমাদের নিজেদের বাড়ির মতো পুরো ফিলটা এনে দিয়েছে। দুপুরবেলার খাওয়া দাওয়া থেকে রাত্রিদের খাওয়া দাওয়া সব কিছুই ছিল জাস্ট দারুণ। প্রত্যেকের ভালোবাসা হচ্ছে তো আর বর্ণনা করার নয়, এতটাই ভালো ছিল। আমাদের এখন গাড়ি এসে গেছে, আমরা যাব হচ্ছে এখান থেকে নিউ বঙ্গাইগাঁও, ওখান থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরবো, সেখান থেকে হয়তো পরের দিন ভোরবেলা নাগাদ হাওড়া পৌঁছাবো। প্রত্যেকটা মানুষের মনে রয়েছে একরাশ মন খারাপ, তাই নিয়েই আমরা চলে যাচ্ছি হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। সেখানে গিয়েও যতটুকুনি সময় নিজেদের মানুষগুলোর কাছে থাকা যায় ততটুকুনি আরাম, ওটাও যেন ছেড়ে আসতে ইচ্ছা করছে না। সিটের মধ্যে বসে পড়ার পরেও ভাই চলে যাচ্ছে বারবারও দিদির কাছে, যতই হোক নিজের বাড়ির নিজের জিনিস বলে কথা, তাই জন্য বারবার ও ছুটে যাচ্ছে। যতক্ষণ থাকা যায়, যতক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে আছে ততক্ষণ একটু নিজের পরিবারের লোকেদের সাথে থাকা, গল্প করা, একটু আড্ডা মেরে নেওয়া, এই যতক্ষণ পাওয়া যায় নিজের মানুষগুলোকে আঁকড়ে ধরে থাকা। এবার আমাদের ট্রেন ছুটলো হাওড়ার উদ্দেশ্যে। আমাদের একরাশ মন খারাপ, সেই একঘেয়েমি কাজ সব কিছুকে আবার নিজের করে বরণ করে নিতে হবে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বিশাল বড় একটা ভিডিও করেছি, তার জন্য একটুও রাগ করো না, এইভাবে একটা ভিডিওর মধ্যেই দিতে হলো, কারণ এইটাও অনেক দিন থেকে আমার গ্যালারিতে রয়ে যাচ্ছে, আর এই স্মৃতিগুলোকে না আমি কিছুতে হারিয়ে যেতে দিতে পারবো না, তাই জন্যই দিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর যেমন আমি ভিডিও দিচ্ছি তেমন আমি আরও বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তোমরা সাথে থেকো, তোমরা সাথে থাকলে না আমার মনের জোরটা বাড়ে, শক্তিটা বাড়ে। তাই জন্য চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখান থেকে আমরা আলাদা হয়ে যাব হাওড়া থেকে, ছোটো মন্দিরা যাবে, আমরা যাবো হচ্ছে হাওড়া, যেহেতু আমাদের বাড়ি হাওড়াতে। চলো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।